বাপিকে যে কথা বলেনি তা অকপত্রে স্বীকার করল মাদারের কাছে। আর্টেমিসিয়া রোম থেকে মুক্তি পেতে চাইছিল। রোম ক্ষমতাদর্পী, রোম নিষ্ঠুর, সে পুরুষের দুর্গ। আরতি আঁকবে, ছবি আঁকবে, একের পর একটা ক্যানভাস নামাবে, পুরুষ জাতির অন্যায়ের প্রতিবাদ সে জানিয়ে যাবে রঙে আর রেখায়। আজ তা কেউ স্বীকার করবে না। সমকাল স্ত্রীলোককে চিত্রাঙ্কনের অধিকার দিতে নারাজ। কিন্তু না শুনেও আর্টেমিসিয়া বিশ্বাস করেছিল সেই আশ্বাসে, কালোজ্জায়ং নিরবধি বিপুলা চ পৃথ্বী, কার অনন্ত পৃথিবীও বিপুলা। একদিন না একদিন শিল্পানুরাগীরা মেনে নিতে বাধ্য হবেন আর্টেমিসিয়ার সাধনাকে। শহরতলির একান্তে একটি প্যারিস চার্চে পাদ্রী দুহাত মিলিয়ে দিলেন। মাদার সুপিরিয়র আসেননি, সিস্টার গ্র্যাজেল্লাও ন। এসব উৎসবে ওদের যোগদান মানা। তবে অ্যালেন এসেছিল। আর্টেমিসিয়ার পরিধানে একটি সুন্দর রেশমি ওয়েডিং গাউন, এটা তার মায়ের। একটা সুটকেসে কিছু মাতৃস্মৃতি গুছিয়ে ওরাজিওর হাতে পাঠিয়ে দিয়েছিল অ্যালেন। দীর্ঘ দীর্ঘ দিন এগুলি সযত্নে রাখা ছিল ওরাজিওর হেফাজতে। আর্টেমিসিয়ার মা এগুলি নাকি শেষ সময় তার স্বামীর হাতে তুলে দিয়ে বলেছিল, এগুলো ওই পুচকেটার জন্য। মায়ের ফুল কাটা ওয়েডিং গাউন, এক ছড়া মুক্তোর মালা, এক ছড়া বালা আর জোড়া কানের দুল। চরম অভাবের মধ্যেও ওরাজিও তা থেকে কোনো কিছু বার করেনি বিক্রি করতে বা বন্ধক রাখতে। মেয়েকেও কোনোদিন বলেনি। বরবধূ রওনা হলো রোম থেকে ফ্লোরেন্সে। একদিনে এতটা পথ অতিক্রম করতে পারে না ঘোড়ার গাড়ি, তাই মাঝপথে দু এক রাত বিশ্রাম নিতে হয়, কখনো ঘোড়া বদলও হয়। ওরা সারাদিন গাড়িতে ঝাঁকানি খেতে খেতে সন্ধ্যায় এসে পৌঁছল এক আম্বলিয়ান গণ্ড গ্রামে। তখন দিনান্তের সূর্য পাহাড়ের কোলে রাতের জন্য বিশ্রাম নিতে গেছে। পশ্চিম আকাশে সোনা গলানো রোদ ধীরে ধীরে ম্লান হয়ে এলো। দুপাশে ভুট্টা, জনার, বাজরা আর অলিভ ক্ষেত। মজুর আর মজুর রমণীরা খেতে কাজ করছে। ক্রমে ঘনিয়ে এলো সন্ধ্যা। একটি দুটি করে কৌতূহলী তারা সুন্দরীর দল উঁকিঝুঁকি দিতে শুরু করেছে, বোধহয় নববধূকেই দেখতে। ঝোপে ঝাড়ে জ্বলছে গুচ্ছ গুচ্ছ জোনাকি। ঘোড়ার গাড়িটা এসে থামলো একটি পান্থশালার সম্মুখে। ইটালিতে তখন বড় বড় সড়কের ধারে এমন সব পান্থশালার আয়োজন। আশ্রয় নেয় যাত্রীর দল। নুড়িয়া টালির দ্বিতল বাড়ি। একতলায় বড় একটা খানা কামরা, দ্বিতলে পান্থশালার মালিকের দুখানি মাত্র শয়নকক্ষ। হল কামরায় ওক কাঠের টেবিল আর বেঞ্চি। টেবিলের উপর কোনো টেবিল চাদরের ঝামেলা নেই। পান্থশালায় যারা আশ্রয় নেয় তারা ওই কাঠের টেবিলে পাশাপাশি বসে খায়। রান্নার আয়োজন পিছন দিকে সংলগ্ন পাকঘরে। খাবার পরিবেশন করে মালকিন আর তার মেয়ে আর প্রতিবেশী দু একটি পল্লী রমণী। যাত্রীরা ইচ্ছে মতো আহার্যের অর্ডার দেয়। মালকিন যা রান্না করেছে তাই খুশি মতো আহার করতে হবে। যে পদটি যতবার চাও পাবে। আহার পেট চুক্তির নয়, লিরা চুক্তি। ওই যাকে তোমরা বলো পাইস সিস্টেম। পাইস তো চলে না, চলে লিরা, তাই ওকে বলে লিরা চুক্তিখানা। প্রতিটি আসনে একটা করে নাম্বার সাটা। খাদকের অর্ডার মতো পরিবেশিকা পাতার আহার্যটা দেবার সময় হাঁকার পারে। দূরবর্তী এলম কাঠের টেবিলে বসে মালিক অথবা মালকিন স্লেটে চকপাথর দিয়ে লিখে যায় কে কি কতটা খাচ্ছে। খাদ্য বলতে ঘরে করা ব্রাউন রুটি, ভেড়ার মাংসের স্টু, পেঁয়াজ বিনের একটা ঝোল আর জুকিনি, আলু, ঢেঁড়সের একটা হ্যাংচা প্যাংচা তরকারি। এছাড়া এক রকমের তাড়িও পরিবেশন করা হচ্ছে টিনের পাত্রে। গৌরবে তাকে বলা হয় ওয়াইন। পরিবেশিকা হাঁকার পারে 27 নম্বরে 1 পিস রুটি, 31-এ আরেক পেগ ওয়াইন, 5 নম্বরে 1 হাতা স্টু। চিত্রগুপ্তের খাতায় তৎক্ষণাৎ টিক পড়ছে নম্বর মোতাবেক। এ নরক ত্যাগ করে যাবার আগে হিসাব মতো চিত্রগুপ্তকে লিডার হিসেব মিটিয়ে দিয়ে তবে যেতে হবে। কামরার বাইরে একটা চৌবাচ্চায় ভরা আছে হাত মুখ ধোবার জল। কেউ তা বড় একটা ব্যবহার করছে না। শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে। তবে আর্টেমিসিয়া কনভেন্ট লালিতা, হোক ঠান্ডা, সে ওই আধময়লা জলেই কবজি পর্যন্ত ধুয়ে নিল। মুখে চোখে দিল জলের ঝাপটা। দিয়েই মনে হলো হাড়ের মধ্যে একটা হি হি কাঁপন। ফায়ার প্লেসের কাছাকাছি গিয়ে দাঁড়ালো। পেত্রো মালিকের কাছে গিয়ে কথাবার্তা বলে এলো। এক রাত্রের জন্য আশ্রয় চাইল।
আর্টিমিসিয়ার সারা গা গতরে ব্যথা, দিনভর গাড়ির ঝাঁকানিতে, খিদেও পেয়েছে প্রচন্ড। ওরা দুজনে বসে পড়ে টেবিলে, নম্বর 21-22। পরিবেশনকারিণী রুটি, স্যুপ আর ওয়াইন দিয়ে মুখপাত করল। নুন, লেবু, লঙ্কা দেওয়াই আছে। যারা আহারে বসেছে তারা প্রায় সবাই ক্ষেত মজুরনি। কেউ কেউ বসেছে সপরিবারে। তারা স্থানীয় লোক, কিন্তু বাড়িতে রান্নাবান্নার হাঙ্গামা রাখে না, সরাইখানাতেই দিনান্তের আহারটা সেরে নেয়। বাকি সারাটা দিনই ওদের নানা রকম দৈহিক পরিশ্রম করতে হয়, রান্না করার আর সময় কোথায়। হঠাৎ প্রবেশদ্বারে এসে দাঁড়ালেন এক বৃদ্ধ, সস্ত্রীক। বৃদ্ধের মুখে সাদা দাড়ি, মাথায় পালক গোঁজা বাহারে টুপি, গায়ে গরম কোট ও ভেস্ট, সম্ভ্রান্ত চেহারা। তার গিন্নিরও ধোপদুরত বাহারে পোশাক আশাক। যারা আহার করছিল তাদের মধ্যে অনেকেই উঠে দাঁড়ালো। পান্থশালার মালকিন ছুটে এলেন তার কাছে। সিনার, আপনি নিজে? কেন, আমার কি আশা মানা? না না, কি যে বলেন, এ তো আমাদের সৌভাগ্য। শোনো হে, আমরা দুজনও আজ এখানে শোবো, এখনই বসবো আহারে। সে কি সিনার, আমাদের খাবার? কেন, আমি কি আম্বিয়ান নই? এইসব খেয়েই কি মানুষ হয়নি? পেত্র তার পার্শ্ববর্তীকে জনান্তিকে প্রশ্ন করে জেনেছে ইনি স্থানীয় ভূম্যধিকারী, ছোটখাটো জমিদার এই এলাকার। তিনি পেত্রকেই বললেন, একটু সরে বসো ভায়া, এই বুড়ো বুড়িকে বসতে দাও। পেত্র সসম্ভ্রমে সরে বসল। বৃদ্ধ লাঠি গাছটা দরজার পাশে ঠেকিয়ে রেখে বসে পড়ে হাতের গ্লাভস জোড়া খুলতে থাকেন। গায়ের মানুষ কাঁটা চামচ দিয়ে খায় না, উনি হয়তো কাঁটা চামচে খান, আজ ব্যতিক্রম হলো। মালিককে বললেন, শোনো হে হ্যারল্ড, তোমার ভয় পাওয়ার কিছু নেই। তোমার খাবারের ব্যাপারে কোনো অভিযোগ পেয়ে তদন্ত করতে আমি আসিনি, তবু মাঝে মধ্যে একটু তত্ত্ব তালাশ নিয়ে দেখতে হয়। কই হে সুন্দরীরা, আমাদের দুখানা পাতা দাও না। না না, প্লেট নয়, সবাই যে পাতায় খাচ্ছে। শেষ সম্বোধনটা পরিবেশনকারীদের প্রতি। পরিবেশন করছিল যে মেয়েটি, সে আদেশ মতো পাতের কোণে নামিয়ে দিল 1 চামচে সৈন্ধব লবণ, কাগজি লেবু আর ব্রাউন রুটি। দুজনেরই পাতে রেখে গেল 2টি টিনের মগ। সঙ্গে সঙ্গে দ্বিতীয়া এসে বড় জগ থেকে তাতে ঢেলে দিল ঘরে করা চোলাই মদ। তারা পিছনে ফিরতেই জমিদার মশাই বললেন, দাঁড়াও। ওরা থমকে দাঁড়িয়ে পড়ে। কই, তুমি তো হাঁকার পারলে না, 22-23-এ কি দিলে? মেয়ে দুটি বিহ্বল হয়ে পান্থশালার মালিকের দিকে তাকায়। সে নিজেই ওদের হয়ে কৈফিয়ত দাখিল করে, তাই কি পারে ওরা? আপনি নিজে থেকে আমার অতিথি হয়েছেন, তাহলে তো আমি তোমার খানা কামরায় সামিল হতে পারবো না। আমি আজ যাদের সঙ্গে পঙ্ক্তি ভোজনে বসেছি তাদের প্রতি তোমরা কি ব্যবহার করো তাই যাচাই করতেই তো এসেছি। তুমি যেদিন নিমন্ত্রণ করবে সেদিন কবজি ডুবিয়ে খাবো, আজ নয়। তাই হবে হুজুর। বৃদ্ধ আহারের পূর্বে কি যেন বিড়বিড় মন্ত্র উচ্চারণ করলেন, বোধহয় ঈশ্বরকে কৃতজ্ঞতা জানালেন দিনান্তের আহারের জন্য। তার গৃহিণীও একই সঙ্গে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আহারে মন দিলেন। আহার এবং পরিবেশন চলতেই থাকে। বৃদ্ধ এক চুমুকে মদটুকু গলাধঃকরণ করে বললেন, আমাকে আরো 2 হাতা ওয়াইন। তারপর পেত্রর দিকে ফিরে বললেন, তোমাকে তো চিনতে পারলাম না ভায়া, মনে হচ্ছে তুমি দলছুট ভিনদেশি চিড়িয়া। আমি স্যার ভিনদেশি, রোম থেকে ফ্লোরেন্স যাচ্ছি, 1 রাতের জন্য উঠেছি এই সরাইখানায়। তাই বলো, একাই যাচ্ছ? আগে না, সস্ত্রীক। ইঙ্গিতে পার্শ্ববর্তিনীকে দেখিয়ে দিল। আর্টিমিসিয়া উঠে দাঁড়িয়ে বাউ করল। তোমার নামটি কি বাবা, কি করা হয়? আগে পেত্রো আন্তনিও, আমি চিত্রশিল্পী। আমার স্ত্রীর নাম আর্টিমিসিয়া আন্তনিও। বাহ, বেশ, তোমাদের যাত্রা শুভ হোক। আজকালকার ছেলেমেয়েরা, মানে তোমরা, বেশ দেশ বিদেশ ঘুরে বেড়াও, আমরা সে সৌভাগ্য থেকে বঞ্চিত ছিলাম। আমার তো মনে পড়ে না বিয়ে করার পর এই 32 বছরে কোথাও সস্ত্রীক বেড়াতে গেছি। কি গো, তোমার মনে পড়ে? জমিদার গিন্নি চর্বনান্তে মাংসটা গলাধঃকরণ করে বললেন, তোমার মনে না পড়াই স্বাভাবিক, কারণ তুমি দারুণ ভুলো মানুষ, তোমার স্মৃতিশক্তি দুর্বল। তার মানে গেছিলাম? কোথায়, কবে? ভেনিস, আমাদের আগুরির সময়। ও আগুরি, সে তো অনেকদিন আগেকার কথা, 32 বছর হয়ে গেল। না, 33, সংশোধন করে দিলেন মহিলা। পেত্র বলে, আপনাকে কি উনি সবসময় এভাবেই সংশোধন করে দেন?
হ্যাঁ, 32 বছর ধরে, আই মিন 33। কেন, তোমার ভুল ওই সুন্দরী ঘরওয়ালিটি কি সংশোধন করে দেন না? আজ্ঞে না, ও সে সুযোগ এখনো পায়নি। আমরা তো আর 32 মানে 33 বছর ধরে একসঙ্গে ঘর করিনি। ও বটে, তা কতদিন ঘর করেছো শুনি? না না, তুমি হিসেবে ভুল করবে। আমি তোমার ঘরওয়ালির কাছেই জানতে চাইছি। কি গো বৌমা, কতদিন বিয়ে হয়েছে তোমাদের? আর্টিমিসিয়া মুখ নিচু করে বলল, 7-8। 7-8 বছর? বলো কি হে? 8 বছর আগে তো তুমি নিতান্ত খুকিটি ছিলে। বয়স কত এখন তোমার? বৃদ্ধা আবার ধমক দেন, আহ, এ কি অসভ্যতা! সদ্য পরিচিতা ভদ্রমহিলাকে কি বয়স জিজ্ঞেস করতে আছে? ভদ্রমহিলা? কি বলছো গো? ও তো আবার ছোট খুকির বয়সী। কি গো ভদ্রমহিলা, তাই নয়? বৃদ্ধ আবার জানতে চাইলেন আর্টিমিসিয়ার কাছে, কিন্তু তাকে জবাব দিতে হলো না। বৃদ্ধাই আবার ধমকে ওঠেন, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? ও কি ছোট খুকিকে দেখেছে? জানে সে কত বড়? পেত্র বলে, আমি একটা কথা বলবো সিনার, আপনাদের দুজনেরই ভুল হচ্ছে। এবার বৃদ্ধাই রুখে ওঠেন, ভুল? কি ভুল? আর্টিমিসিয়া জানে ছোট খুকুর কত বয়স? ঘর শুদ্ধ সকলেই উৎকর্ণ হয়ে উঠেছে, শুনছে ওদের তর্কাতর্কি। পেত্র বললে, আমার স্ত্রী বলেননি যে আমাদের 7-8 বছর হলেও বিয়ে হয়েছে? বলেনি? ঘর শুদ্ধ সবাই শুনেছে। কি গো, তোমরা শোনোনি? ও বলেনি 7-8 বছর? কেউ জবাব দেয় না। পেত্রই আবার বলে, আজ্ঞে না সিনোরা, ও 7-8 বলতে বলতেই সিনর ওর মুখের কথা লুপে নিয়ে ধরে নিয়েছেন যে 7-8 বছর। ও বলতে চেয়েছিল 7-8 ঘন্টা। ঘন্টা মানে? বৃদ্ধ জানতে চান। ঘন্টা মানে স্যার সারাদিনের 24 ভাগের 1 ভাগ। বৃদ্ধের বাক্যস্ফূর্তি হয় না, বোধ করি তিনি হিসেবটা বুঝতে পারেন না, কিন্তু তার বুদ্ধিমতী স্ত্রী সমাধান করে ফেলেছেন। বলেন, বলো কি হে, তার মানে আজই দুপুরে তোমাদের বিয়ে হয়েছে? তোমরা ফ্লোরেন্স যাচ্ছ হানিমুনে, পুষ্পনগরীতে ফুলশয্যা পাততে? আপনার প্রথম আন্দাজটা ঠিক ম্যাডাম, দ্বিতীয়টা নয়। অর্থাৎ আজ সকালেই রোমের একটি চার্চে আমাদের বিবাহ হয়েছে, তবে ফ্লোরেন্সে আমরা হানিমুনে যাচ্ছি না, সেখানেই আমার বাড়ি। বৃদ্ধ একেবারে উচ্ছ্বসিত, ইয়ে হি মাদোনা সান্তা, আজই ওদের আগরি, ফুলশয্যা। আর্টিমিসিয়া ভীষণ লজ্জা পেল, কিন্তু খানা কামড়ার 12 জন একসঙ্গে চিৎকার করে উঠল, লা গ্র্যান্ডি আগরি, ফুলশয্যা। বৃদ্ধ তার সহধর্মিনীর দিকে ফিরে বললেন, বলো গিন্নি, এক্ষেত্রে আমাদের কি করণীয়? বৃদ্ধা ভেড়ার মাংস চর্বণ করতে করতে বললেন, আগে তোমার বুদ্ধির দৌড়টা আমরা শুনি। একজোড়া ভিনদেশী কপত কপতি উড়তে উড়তে তোমার রাজ্যে এসে এই বাড়িতে আশ্রয় নিয়েছে। আজ সকালেই তাদের বিয়ে হয়েছে, আজ রাতেই তাদের আগরি। এক্ষেত্রে জমিদার মশাই কি করতে বলেন? বৃদ্ধ বললেন, এত রাতে শ্যাম্পেন জোগাড় করা শক্ত, সব মদের দোকান বন্ধ হয়ে গেছে। আর হ্যারল্ডের ভাড়ারে তো অমৃত থাকে না, আমি জানি। সে বানায় পচাই আর চালায় ওয়াইন বলে। তা হোক, সেই তারই ওয়াইন সেবন করেই আমরা ওকে টোস্ট দেব। কই হে হ্যারল্ড, শোনো, সবাইকে তার টিনের পাত্রে টইটম্বুর করে 1-1 পাত্র তোমার ওয়াইন দাও আমার অ্যাকাউন্টে। বৃদ্ধ থামতেই জমিদার গিন্নি বললেন, ব্যাস হয়ে গেল, এই তোমার হিম্মতের দৌড়? আবার কি? বৃদ্ধা সে কথার জবাব না দিয়ে এবার দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নিলেন। গৃহস্বামীকে বললেন, শোনো হ্যারল্ড, এখনই কাউকে পাঠিয়ে দাও বেসিলিওর ফ্লাওয়ার শপে, অনেক অনেক ফুল নিয়ে এসো। দোকান যদি বন্ধ হয়ে থাকে, বেসিলিওকে টেনে তুলে দোকান খোলাও। এখনো ফুলের মরশুম শেষ হয়নি। ক্লক্স, ডায়াস্থাস, ক্যানা, লিলি, পপি, মাই গোলাপও পাবে। আর 1 বান্ডিল আগরবাতি, একটা বড় ক্যান্ডেল স্টিক। আর শোনো সিনোরা হ্যারল্ড, তুমি তোমার মেয়েকে নিয়ে দোতলায় যাও। কিছু মনে করো না মা, আজ রাতে তোমার শোবার একটু কষ্ট হবে। তোমাদের মাস্টার্স বেডরুমটা এদের ছেড়ে দিতে হবে। একটা পাট ভাঙা ধোপ চাদর বিছিয়ে দাও, ফুল দিয়ে বড় খাটটা সাজিয়ে দাও। এরা দুজন ওই পালঙ্কে আজ শোবে। পেত্র তার সদ্য বিবাহিতা স্ত্রীর দিকে ফিরে হাসে। জমিদার গিন্নিকে বলে, আর ম্যাডাম, আমার কি করণীয়? বৃদ্ধা মুচকি হেসে বললেন, তোমার তো মস্ত বড় কাজ হে। আমরা শুধু ফ্লাওয়ারের যোগান দিলাম, তুমি ডিপ ফ্লাওয়ার করবে। পারবে তো? সবাই অট্টহাস্য করে ওঠে। আর্টিমিসিয়া তার মুখখানা কোথায় লুকাবে ভেবে পায় না।
বৃদ্ধা বলেই চলেন, আরো একটা কাজ তোমাকে করতে হবে বাপু, হিম্মতে কুলাবে তো? বলুন ম্যাডাম। করে কখনো হেঁটে হেঁটে ফুলশয্যা কক্ষে যায় না, তাকে পাঁজা কোলা করে তোমাকেই নিয়ে যেতে হবে। পারবে তো? আমরা শুধু হাততালি দেব। আবার সবাই চিৎকার করে ওঠে, লা গ্র্যান্ডি, হো হো, হা হা। বৃদ্ধ বলেন, দেখো বাপু, তোমার হিম্মতে না কুলালে আমাকে ছেড়ে দাও, আমি ওকে পাঁজা কলা করে দোতলায় নিয়ে যাব। কি বলো গিন্নি, পারবো না? তোমাকে তো নিয়ে গেছিলাম। এবার বৃদ্ধার লজ্জা পাওয়ার পালা। আবার সবাই সমস্বরে শেয়ালের ডাক ডেকে ওঠে। বৃদ্ধ উঠে দাঁড়ান, বলেন, সাইলেন্স, সাইলেন্স প্লিজ। সবাই চুপ করে যায়। বৃদ্ধের দেখা দেখি উঠে দাঁড়ায়। বৃদ্ধ বলেন, ও লর্ড জেসাস, আমরা সমবেতভাবে প্রার্থনা করছি, তুমি এই নবদম্পতিকে আশীর্বাদ করো, এরা যেন দীর্ঘকাল বিবাহিত জীবনে সুখী হয়। সকলে বুকে ক্রুশ চিহ্ন এঁকে সমস্বরে বলে ওঠে, আমেন। আর্টিমিসিয়ার বিবাহ উৎসব ছিল নিরাড়ম্বর। রোমে নতুন বাড়িতেও কেউ তাকে অভ্যর্থনা করতে প্রতীক্ষা করছে না ফ্লোরেন্সে, কিন্তু এই গণ্ডগ্রামে অপরিচিত নিরক্ষর মানুষগুলো তাদের দুজনের জন্য আনন্দঘন ফুলশয্যার ব্যবস্থাটা করেছে। এরা কেউ তাদের চেনে না, নিতান্ত গ্রামের খেটে খাওয়া মানুষ, তবু জিসাসের লাভ দাই নেভার মন্ত্রে বিশ্বাসী, যার যতটুকু সাধ্য করেছে, আর কিছু না পারুক হেসেছে, আর প্রভু জিসাসের কাছে তাদের দুজনের আনন্দঘন বিবাহিত জীবনে কামনা করেছে। আর্টিমিসিয়ার দু চোখ জলে ভরে এলো আনন্দে। অবশেষে ফ্লোরেন্স, স্বপ্নলোকের সেই পুষ্পনগরী। যাত্রা করার পর তৃতীয় দিন পড়ন্ত বেলায় ওরা সেই পুষ্পনগরীতে প্রবেশ করল, দক্ষিণ তোরণ দিয়ে, যার নাম প্লোটা রোমানা। শহরতলির অন্তেবাসী টালির দোচালাগুলি সরে গেছে অতিক্রান্ত পথের নেপথ্যে। এখন দেখা যাচ্ছে পাথর বাঁধানো রাজপথের দুই ধারে সারি সারি দ্বিতল অথবা ত্রিতল বাড়ি। রোমনগরীর তুলনায় তাদের আকার, উচ্চতা, আয়তন সবই অল্প, কিন্তু সৌন্দর্যে নয়। প্রতিটি বাড়ির অঙ্গে বিচিত্র রাঙা ফুলকাটা গাউন, ক্রোম ইয়েলো, ইয়েলো অকার, বার্ন্ট সাইনা অথবা লাইট সিনামন। প্রতিটি বাড়ির ব্যালকনিতে ফুলের সম্ভার। যেন রাজমিস্ত্রি নয়, চিত্রশিল্পীর দল তাঁদের এঁকেছেন গগনপটের ক্যানভাসে। পাশাপাশি দাঁড়ানো উৎসব সাজে সজ্জিতা পৌরলরনার দল। ওরা কি জানে শহরে এলো একজন নতুন বাসিন্দা? পেত্র গাড়ির জানলা থেকে হাত বার করে বললে, ওই দেখো পালাজ্জো পিত্তি, মেডিসি রাজপ্রাসাদ। এখানেই এককালে বাস করতেন লরেঞ্জো দ্য ম্যাগনিফিসেন্ট, মানে মিকেলাঞ্জেলোর পেট্রন। এখন থাকেন ইলা গ্র্যান্ডুকা কসিমো দ্য মেডিসি। ও বাড়ির বাগানে, দরবার কক্ষে, প্রাসাদের সর্বত্র অপরূপ ভাস্কর্য আর তৈলচিত্র। অতি সুন্দর, তাই না? আর্টিমিসিয়া এক কথায় মেনে নেয়। জানতে চায়, তুমি কখনো ভিতরে ঢুকে দেখেছ মেডিসি প্যালেসে? না, কখনো প্রয়োজন হয়নি। আর্টিমিসিয়া একটু অবাক হলো। প্রয়োজন হয়নি মানে? ইতালির শ্রেষ্ঠ সংকলকের প্রাসাদে ভাস্কর্য বা চিত্রগুলি খুঁটিয়ে দেখার প্রয়োজনও বোধ করেনি? লোভ হয়নি? ও তাহলে কেমনতর ফ্লোরেন্টাইন শিল্পী? পেত্র গাড়োয়ানকে নির্দেশ দিল সান্তা মারিয়া চার্চের চারদিকটা একবার ঘুরিয়ে দেখাতে। গাড়িটা চক্কর মারল নির্দেশ মতো। সান্তা মারিয়া দেল ফিওর গির্জা আর ডুমোকে প্রদক্ষিণ করে গাড়িটা এবার চলল পূব মুখ, আর্নোর ধারে ধারে স্ট্র্যান্ড রোড দিয়ে। পেত্র বললে, পরে একদিন তোমাকে বলবো কিভাবে ব্রানেলেসচি ওই বিরাট গম্বুজটা বানিয়েছিলেন। টাওয়ারটা বানানো হয় তার প্রয়াণের পরে, উনি দেখে যেতে পারেননি। টাওয়ারের মাথায় আছে একটা ঘন্টা ঘর। প্রতিদিন ঠিক দুপুর 12টার সময় ওখানে ঘন্টা বেজে ওঠে। সবাই বুঝতে পারে অ্যাপোলো দেব মধ্য গগন অতিক্রম করলেন। পেত্র কোচম্যানকে বলল, এবার বাঁদিকে করসো দেই তিন্ন চত্বর দিকে যেতে হবে। এখানে রং রেজিনীদের বাসা। নানা রঙের কাপড় রাঙায় ওরা। পড়ন্ত রোদে রং বেরঙা জামা কাপড় শুকাচ্ছে, শীতালি হাওয়ায় সগর্বে ফুলে ফুলে উঠছে। পাথরে বাঁধানো সড়ক, ঘোড়ার খুরের শব্দে রাজপথ মুখরিত, খপ খপ খপ। অবশেষে
গাড়িটা তার যাত্রা শেষ করল। একটা ত্রিতল অকার রঙের বাড়ির দিকে নির্দেশ করে পেত্র বললে, ওইটা হলো আমার বাড়ি। আমাদের বাড়ি বলল না কিন্তু, যেন বাড়ির সেই একমাত্র মালকিন নেই, আজও আসেনি। আর্টেমিসিয়া নামলো গাড়ি থেকে। গায়ে গতরে বেশ ব্যথা। কোচম্যান আর পেত্র ওর ব্যাগ বাক্স উঠিয়ে নিয়ে এগিয়ে গেল। পেত্র বলল, আমি থাকি 3 তলায়, এসো। সামনেই একটা পাইন কাঠের ছোট্ট গেট, এক চিলতে বাগান, তাতে একটা ডুমুর গাছ আর একটি পিচ। নুড়ি বেছানো সরু পায়ে চলা পথের ও প্রান্তে বাড়িটা মাথা তুলেছে, যেন অচেনাকে সম্মান জানাচ্ছে, আসুন আসুন। দ্বিতলে ও ত্রিতলে রাস্তার দিকে ঝোলা বারান্দা। আর্টেমিসিয়ার নজরে পড়ে বাগানের একান্তে একটা পাথরের ইনারা। কারা যেন কপিকলে জল তুলছে। তারা অবাক চোখে তাকিয়ে দেখলো আগন্তুকদের, কিন্তু কোনো কথা বলল না। আর্টেমিসিয়া বুঝতে পারে ওই ইনারাটাই পানীয় জলের উৎস। তাকে কি প্রতিদিন বালতি করে 3 তলায় জল টেনে তুলতে হবে? এতদিন সে কাজ নিশ্চয়ই করত পেত্রই, ফলে কাজটা ভাগাভাগি করে করতে হবে, এইটুকুই সান্ত্বনা। একতলায় পাশাপাশি 2টি দোকান। মনে হলো একটি মণিহারি, অপরটি ওই যাকে বলে ফাস্টফুডের দোকান। সেই দোকানঘর থেকে বার হয়ে এলেন একজন মাঝবয়সী ভদ্রলোক। পেত্রর সঙ্গে তার চোখাচোখি হলো। উনি বললেন, শুভ অপরাহ্ন। পেত্র হয়তো শুনতেই পেল না, অথবা শুনতে চাইল না। আর্টেমিসিয়া থমকে দাঁড়িয়ে পড়েছে। উনি ডান হাতখানা বাড়িয়ে দিয়ে বললেন, ওয়েলকাম সিনোরিটা, আপনি নিশ্চয়ই সিনোরা আন্তোনিও। আমি এই একতলার খাবারের দোকানটার মালিক, পপালিনো। আর্টেমিসিয়া খুশি হলো। তাকে অভ্যর্থনা জানাবার মতো এ বাড়িতে অন্তত একজন মানুষ আছে। যে লোকটা জানতো যে পেত্র রোমে গেছে বিয়ে করতে। আর্টেমিসিয়া তার করমর্দন করে বললে, ধন্যবাদ সিনর পপালিনো, শুভ অপরাহ্ন। পেত্র ততক্ষণে সিঁড়ির দিকে এগিয়ে গেছে। সেখান থেকেই হাঁক পারে, প্রতিবেশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পরেও হতে পারে। আর্টেমিসিয়া, মালপত্রগুলো প্রথমে বুঝে নাও। পপালিনো ওর হাতটা ছেড়ে দেয়। আর্টেমিসিয়া মিষ্টি হেসে এগিয়ে যায় সিঁড়ির দিকে। পাথরের খাড়া খাড়া ধাপ, একদিকে কাঠের রেলিং, অপরদিকে পাথরের দেয়াল। দ্বিতলে ল্যান্ডিংয়ে দরজা খুলে দাঁড়িয়েছিলেন একজন বৃদ্ধা। গাড়ির শব্দে কৌতূহলী হয়ে হয়তো দেখতে এসেছেন কে এলো, কারা এলো। এবার অবশ্য পেত্র অভদ্রতা করল না। বৃদ্ধার সঙ্গে তার সদ্য পরিণীতা বধূর আলাপ করিয়ে দিল। ইনি দোতলায় থাকেন, সিনোরা ফিনা লিপ্পি, আমরা ডাকি গ্র্যানি বলে। আর এ হলো। মুখের কথা কেড়ে নিয়ে বৃদ্ধা বললেন, পরিচয় দিতে হবে না, আমরা প্রতিদিন তোমার প্রত্যাশা করছি নাতবউ। কি নাম তোমার? আর্টেমিসিয়া জেন্টেলেস্চি। পেত্র সংশোধন করে দেয়, এখন আর জেন্টেলেস্চি না, আন্তোনিও। বৃদ্ধা বললেন, পরে ভালো করে আলাপ হবে, এখন ওপরে ওঠো, ঘরদোর সব গুছিয়ে নাও গে। কোনো কিছুর প্রয়োজন হলে অসংকোচে চেয়ে নিও দিদি, আমার বাতের ব্যামো না হলে নিজেই উঠে যেতাম 3 তলায়। 3 তলায় 3খানি কামরা। প্রথমেই একটা বড় ঘর, সেটা পেত্রর বসার ঘর তথা স্টুডিও। ম্যাচমেকার মিছে কথা কিছু বলেনি। দেওয়ালে পাশাপাশি গাদাগাদি ছবির মিছিল, খানতিনেক কাঠের চেয়ার, টেবিলে রং তুলি ক্যানভাসে উপচীয়মান। তারপরে শয়নকক্ষ, ডাবল বেড খাট, একটা ইজি চেয়ার, টেবিল, গা আলমারি, তাতে বেশ বড় মাপের একটা ভেনিসীয় কাঁচের আয়না। শয়নকক্ষ পেরিয়ে ওপাশে ছোট্ট একটি পাকঘর, স্টোভ, র্যাক, একদিকে গাদা দেওয়া জ্বালানি কাঠ, বড় হান্ডায় জল। দেওয়াল থেকে ঝুলছে কিছু পাত্র, ফ্রাইং প্যান, হাতা, খুন্তি ইত্যাদি। টেবিলে কিছু ডিশ, কাঁটা চামচ, কাপ প্লেট। আর্টেমিসিয়া খুশি হলো তার সাজানো সংসার দেখে। পেত্র কোচম্যানকে দাম মিটিয়ে ফিরে এলো। বাক্স প্যাটরাগুলো টেনে টেনে নিয়ে এলো স্টুডিও থেকে শয়নকক্ষে। তারপর ইজি চেয়ারে গা এলিয়ে বললে, কি ঘর পছন্দ হয়েছে? হ্যাঁ, না হবে কেন? দোতলার ওই গ্র্যানির সংসারে আর কে আছেন? আর কেউ নেই, বুড়ি একেবারে একাই থাকে, বিধবা। একটা বকাটে নাতি ছিল, সেও বছর 2 হলো সেনাবাহিনীতে যোগ দিয়েছে। বুড়ির ঠ্যাঙে বাত, জল টেনে উপরে তুলতে পারে না, সেটা আমিই তুলে দিই। বেশি না, দিনে 3 বালতি। আর্টেমিসিয়া বলে, ভালো ভাড়াটে পেয়েছে তো, তাকে দিনে 3 বালতি জল তুলে দিতে হয়। ভাড়াটে? কে ভাড়াটে? ওই গ্র্যানি,
ও তোমার ভাড়াটিয়া তো? আরে না না, ওই তো হলো এই 3 তলা বাড়ির মালকিন, আমি বরং ভাড়া আছি তার 3 তলায়। তা আজ প্রায় 40 বছর হলো, আমার মায়ের আমল থেকে। আর্টিমিসিয়া অবাক, মানে তার মনে পড়ে যায় গাড়িটা যখন বাড়ির সামনে থামে তখন পেত্রো কেমন চালের মাথায় বলেছিল আমার বাড়ি। সে রাতে ওদের রান্না করতে হলো না। পেত্রো 1 তলার দোকান থেকে খাবার কিনে আনলো। আর্টিমিসিয়ার অনাড়ম্বর নতুন জীবন শুরু হলো এইভাবেই। অবশ্য সারাদিন গাড়ির ঝাঁকানিতে ক্লান্ত দেহটা মুক্তি পেল না। মাথা গোঁজার আশ্রয়ের বিনিময়ে তাকে দাম মেটাতে হলো মরদের শান্তি মিটিয়ে। প্রথম 7-10 দিন পেত্রোর উৎসাহে কোনো খামতি দেখা গেল না। নববিবাহিতা বধূকে নিয়ে গোটা শহরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো, ভাবখানা এ শহরে যা কিছু দেখা যাচ্ছে তা সবই পেত্রো আন্তোনিওরই কীর্তি। কখনো অশ্বশকটে, কখনো পদব্রজে। 2-1 বার পথপার্শ্বের কফি শপেও নিয়ে গেল সঙ্গীকে। তারপরই কেমন যে ভাটা পড়ল পেত্রোর উৎসাহে। আর্টিমিসিয়ার যা কিছু গোপন রহস্য তাও 7 দিনেই যেন আবিষ্কার করে ফেলেছে। এখন আর ছেলে মানুষই করা চলে না। সাত সকালে প্রাতরাশ সেরে সে ছবি আঁকতে বেরিয়ে যায়। কোথায় যায় কে জানে, দুপুরে কোথায় খায় কি খায় তাও অজানা। ফিরে আসে 1 প্রহর রাতে। কখনো বগলে আবসান্থের বোতল, মধ্যরাত্রি পর্যন্ত চলে মদ্যপানের বিলাসিতা। মাত্র 1 সপ্তাহের ভিতরেই যে তার বিবাহিত জীবন এমন ক্লান্তিকর হয়ে উঠবে তা ছিল আর্টিমিসিয়ার দুঃস্বপ্নেরও অগোচর। কে জানে, হয়তো ওর মায়েরও ছিল এই একই জাতের বিড়ম্বনা। কারণ ওর বাবা ওরাজিও ঠিক একইভাবেই সকালেই দুটো নাকে মুখে গুঁজে বার হয়ে যেত, ফিরত সেই 1 প্রহর রাতে। তবে বোতল বগলে নয়, ওরাজিও ছিল প্রখ্যাত চিত্রকর কোরাজ্জিওর ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু কোরাজ্জিও বেশি দিন বাঁচেনি। কোরাজ্জিওর প্রয়াণের পর বাপি জুড়ি বেঁধেছিল তাসি কাকুর সঙ্গে। পেত্রো কোথায় কি আঁকতে যায় আর্টিমিসিয়া জানে না, প্রশ্ন করলে সে এড়িয়ে যায়। মাসখানেকের মধ্যেই কেমন যেন বর্ণহীন একঘেয়ে হয়ে পড়ে সদ্য বিবাহিতার জীবন। কাজ তো সবাই করে, সব নববধূকেই পার হয়ে আসতে হয় বিবাহিত জীবনের এই বিড়ম্বিত প্রথম অধ্যায়টা। সারাদিন ঘরের কাজ করে আর একটা কান সজাগ থাকে সদর ডোরবেলটার শব্দের প্রত্যাশায়। কখন ফিরে আসবে কর্মক্লান্ত ঘর্মস্নাত ঘরের মানুষটা। নৈশাহারের তর সয় না, নতুন জীবনসঙ্গিনীর হাত ধরে টানাটানি করে। আর্টিমিসিয়ার ঘরের মানুষ, সেও ঘরে ফেরে, সন্ধ্যায় নয় 1.5 প্রহর রাতে। আর তার বগলে প্রায় দিনই থাকে 1 বোতল আবসান্থ। প্রতিদিন অপরাহ্ন বেলায় প্রসাধন ছেড়ে ও চুপটি করে গিয়ে দাঁড়ায় রাজপথের ওপর ঝোলা বারান্দাটায়। দেখে পথে নরনারীর অলস পদচারণ। ফেরিওয়ালার দল ঝাঁকা মাথায় অথবা ঠেলা গাড়িতে নানান সওদা ফিরি করে। ফল ফুল, মাথার ফিতে, আগরবাতি, ডুমুর, জুকিনি, কন্দমূলের আনাজপাতি বা ঘরে করা ব্রাউন রুটি। কোনো কোনো বৃদ্ধ লাঠি ঠুকঠুক করে সান্ধ্যবিহারে বার হয়েছে। গায়ে শতচ্ছিন্ন পশমের কোট, গলায় গলবন্ধ, মাথায় টপ হ্যাট। বাচ্চার দলও হুটোপুটি করে রাস্তায়। আর দেখা যায় সুসজ্জিত তরুণ তরুণী হাত ধরাধরি করে সান্ধ্য ভ্রমণে বার হয়েছেন। ওরা কত সুখী, ভালোবাসাবাসীর প্রাথমিক পাঠ নিচ্ছে হয়তো। এই সপ্তদশই সমাপ্ত হবে আজীবন পথ চলার দ্বৈত জীবনে। ও হতভাগীর সেই আশা আকাঙ্ক্ষা উদ্বেগ উদ্বেলিত জীবনের স্বাদ পায়নি, পাবে না। তারও বিবাহ হয়েছে, তবে প্রেমের পথক পরিক্রমায় নয়, বাধ্যতামূলক বিবাহে, ম্যারেজ অব কনভিনিয়েন্স। স্টুডিও ঘরে দেওয়াল ভর্তি পেত্রোর আঁকা ছবিগুলো সে দেখেছে বারে বারে, খুঁটিয়ে খুঁটিয়ে। সবই তেল রঙের ক্যানভাস। বিষয়বস্তুর বিস্তারে খামতি নেই। স্থির চিত্র, নৈসর্গিক দৃশ্য, প্রতিকৃতি এবং বাইবেল বর্ণিত ঘটনাবলী, অ্যানানসেশন, নেটিভিটি, যিশুক্রোড়ে মা মেরি, রেপ অব দ্য স্যাভাইন্স, অশ্বচ্যুত সেন্ট পলের কনভার্সন, কি নেই। কিন্তু কি আশ্চর্য, একটা চিত্রপটেও আর্টিমিসিয়ার শিল্প সচেতন মনে কোনো রেখাপাত করেনি। সবাই যেন সচেতনভাবে চিত্রকরের স্টুডিওতে এসে ভিড় করেছে। নাটকে তাদের চরিত্রটা অভিনয় করতে হবে যে, তাদের প্রপোর্শনে গলতি নেই। সবাই সামনে ফেরা, সবার মুখেই সমান আলো, আলো ছায়ার বৈপরীত্য নেই, যেন সার বাঁধা এক সারি পুতুল। নাটকের ওরা কুশীলব মাত্র, কিন্তু নাটকীয়তা নেই। পেত্রো যেন উচ্চেলোর যুগেই থমকে থেমে গেছে। অ্যাঞ্জেলিকো, মাসাচ্চিও, বত্তিচেলি, লিওনার্দো বা মিকেলাঞ্জেলো, তাদের যেন সে চেনেই না।
প্রতিবেশিনীরা কেউ এলো না ওর সঙ্গে আলাপ করতে। এটাই বোধহয় ফ্লোরেন্সের কেতা, যে যার বাড়িতে নিজ নিজ স্বাতন্ত্র্য বজায় রেখেই চলতে চায়। প্রতিবেশিনীদের সঙ্গে আলাপ হতো যদি পেত্রো ওকে সঙ্গে করে নিয়ে যেত তাদের বাড়িতে, বন্ধু পত্নীদের সঙ্গে আলাপ করিয়ে দিত, কিন্তু তেমন কোনো ঘটনা ঘটল না। অথচ পেত্রো আন্তোনিও একান্তচারী নির্বান্ধব মানুষ যে নয় তা বোঝা যায়, কারণ সে নিজে তো প্রায়ই বন্ধুদের বাড়িতে যায়, কখনো বা নৈশাহারও সেরে আসে। দুপুরে সে যে গির্জায় সিলিং আঁকতে যায়, অন্তত সে তো তাই বলে। সেখানেও ও একা কাজ করে না নিশ্চয়ই, গল্পচ্ছলে দু একদিন তাদের উল্লেখ করেছে। আর্টিমিসিয়া অনুযোগও করেছে, কই তুমি তো তাদের একদিনও নিমন্ত্রণ করো না, তোমার বন্ধু পত্নীদের সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দিলে না তো। পেত্রো জবাব দেয়নি, মুখ নিচু করে জবাবটা এড়িয়ে যেতে চেয়েছে। আর্টিমিসিয়া কিন্তু থামতে পারেনি, বলে, কি হলো, কোনো জবাব দিলে না যে? না থাক, আমরা এই তো ভালোই আছি দুজনে, নিরালায়। তুমি ভালো আছো, কিন্তু আমার কি ইচ্ছে করে না তোমার বন্ধু পত্নীদের সঙ্গে বন্ধুত্ব করতে? এভাবে একা একা আমার যে দিন কাটে না। পেত্রো তবু কোনো জবাব দেয় না। কোনো কারণ আছে কি পেত্রো আমাকে এমন আড়াল করে রাখার? এবার মুখ তুলে বলে, আছে আর্টেমিসিয়া, কিন্তু কথাটা অপ্রিয়, শুনলে তুমি অহেতুক দুঃখ পাবে। থাক না সে কথা। না, থাকবে না, তুমি বলো আমাকে, কেন এভাবে আমাকে সবার চোখের আড়ালে রাখতে চাইছো? তুমি আজন্ম ফ্লোরেন্সের বাসিন্দা, তোমার কোনো বন্ধু বান্ধব নেই এ কথা তো বিশ্বাস করা যায় না। পেত্রো এবার বলতে বাধ্য হলো, ব্যাপারটা অপ্রিয় তাই তোমাকে বলতে চাইনি। আমার বন্ধু পত্নীরা নিশ্চয়ই লক্ষ্য করবে তোমার ডান হাতের আঙুলের ওই বিশ্রী ক্ষতচিহ্নগুলো। আমার মুখে বসন্তের দাগ আছে, কেউ জানতে চাইলে বলতে পারি, হ্যাঁ, ছেলেবেলায় আমার বসন্ত হয়েছিল। কিন্তু তোমার আঙুলের ওই... আর্টিমিসিয়া একটু থমকে গেল, একটা দীর্ঘশ্বাস পড়ল তার। পেত্রো আরো বলে, কোনো স্ত্রীলোকের হাতে ওই সিভিলের দাগ দেখলেই ওরা আন্দাজ করবে আদালত তোমাকে দিয়ে কিছু স্বীকারোক্তি আদায় করাতে চেয়েছিল। ওদের কৌতূহল হবে কি অপরাধ, কি স্বীকারোক্তি। আর্টিমিসিয়া তার ডান হাতখানার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। কথাটা মিথ্যে নয়, আদালত সারা জীবনের জন্য তার দক্ষিণ হস্তে এক শাশ্বত কলঙ্ক চিহ্ন এঁকে দিয়েছে। উপায় নেই, মহামান্য লর্ড হেরোনিমো ফেলেসিও লোকুমটেনেন্টি তাকে সারা জীবনের জন্য সলিটারি ইমপ্রিজনমেন্টের শাস্তি দিয়েছেন। সভ্য সমাজে সে হাতখানা দেখাতে পারবে না। তার নিয়তি একক নির্বাসন।